হ্যালো ২৬ ব্যাচ, আগামীকাল তোমাদের রসায়ন দ্বিতীয় পত্র পরীক্ষা। রসায়ন দ্বিতীয় পত্রের সাজেশন নিয়ে চলে আসলাম এবং আজকে আমরা যে টপিকগুলো নিয়ে কথা বলবো, যে টপিকগুলো পড়তে বলবো, এর বাইরে আশা করি আর কোনো কোশ্চেন বা আর কোনো প্রশ্ন তোমরা পরীক্ষাতে পাবা না। তাই তোমরা অবশ্যই টপিকগুলো একটুখানি দেখে যাও। আশা করি এই টপিকগুলো দেখে গেলে তোমরা রসায়ন নিয়ে, দ্বিতীয় পত্র নিয়ে মোটামুটি কনফিডেন্ট থাকবা। আমরা পরপর যাই। একদম প্রথমে আসছে হচ্ছে পরিবেশ রসায়ন, এবং এই অধ্যায়টা বেশ বড়। রসায়নের প্রত্যেকটা অধ্যায়ই বেশ বড়, এবং পরিবেশ রসায়নের একদম প্রথমে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্রের ম্যাথ। অর্থাৎ এখানে সবচেয়ে ইম্পর্টেন্টলি একদম প্রথমে আসতে পারে গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র। দেখো লিখে দিছে এখানে আমি, সূত্রটা হচ্ছে এরকম। এই দেখো, এই যে T2/T1 ইকুয়াল টু R1/R2 সমান √M2/M1 সমান √D2/D1। এবং এইখান থেকে মনে করো বিভিন্ন গ্যাসের জন্য ব্যাপন হার তুলনা করতে বলে। সাপোজ এ একটা গ্যাস দেয়া, বি একটা গ্যাস দেয়া, এদের ওটা ব্যাপন হার তুলনা করতে বলে। এখন দেখো, তুমি এইখান থেকে দেখেই বুঝতে পারতেছো যে কোনো একটা গ্যাসের ব্যাপন হার আর তার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ যে কোনো একটা গ্যাসের ব্যাপন হার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ আণবিক ভর বাড়লে ব্যাপন হার কমবে, আণবিক ভর কমলে ব্যাপন হার বাড়বে। তাহলে এখানেতে এমন প্রশ্ন দিয়ে বসতে পারে যে এখানে একটা পাত্র আছে, দ্যাট ইজ এ পাত্র, এখানে একটা পাত্র আছে, দ্যাট ইজ বি পাত্র। এ পাত্রের চাপ দেয়া, আয়তন দেয়া, মূল সংখ্যা দেয়া বা ভর দেয়া এরকম। আবার বি পাত্রের চাপ দেয়া, আয়তন দেয়া, ভর দেয়া এবং উভয় পাত্রের তাপমাত্রা দেয়া। এবার বলছে উদ্দীপকের এ এবং বি গ্যাসের মধ্যে কোনটির ব্যাপন হার বেশি আর কোনটির ব্যাপন হার কম, তুলনা করো। এখন দেখো, তাহলে আমরা এখানে কি দেখলাম? যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি। তাহলে এখানে তোমরা আলটিমেটলি আণবিক ভর এম বের করবে। এখানে অ্যাপ্লাই করবা PV ইকুয়াল টু nRT, এই সূত্রটা। অর্থাৎ এই যে পরে যেটা আছে আদর্শ গ্যাস সূত্র, PV ইকুয়াল টু nRT। তোমরা এখান থেকে n সমান W/m এইটা বসিয়ে আণবিক ভর m বের করবা। যার আণবিক ভর বেশি হবে তার ব্যাপন হার কম, আণবিক ভর যার কম হবে তার ব্যাপন হার বেশি। এইভাবে তোমরা যে কোনো গ্যাসের জন্য ব্যাপন হার তুলনা করতে পারো। যেমন যদি এ বি বলে, তখন তোমরা এখান থেকে আণবিক ভরটা বের করে এম এর মানটা বের করে ব্যাপন হার কম্পেয়ার করতে পারো, তুলনা করতে পারো। তাহলে এইটা গেল হচ্ছে একটা টপিক। এরপরে আসে হচ্ছে ডাল্টনের আংশিক চাপের সূত্র। এখন এই সূত্রের বেসিক রূপ কিন্তু এইটা না। বেসিক রূপ কোনটা? বেসিক রূপ হচ্ছে P ইকুয়াল টু P1 প্লাস P2 দিয়ে Pn পর্যন্ত। অর্থাৎ কোনো একটা গ্যাসের বা কোনো একটা গ্যাস পাত্রের মোট চাপ তার উপাদান গ্যাসসমূহের আংশিক চাপের সমষ্টির সমান। এটাই হচ্ছে ডাল্টনের আংশিক চাপের সূত্র। কিন্তু এই সূত্র দিয়ে খুব একটা অঙ্ক আসে না। অঙ্ক আসে কোন সূত্র দিয়ে? এইটা, PV ইকুয়াল টু P1 V1 প্লাস P2 V2 প্লাস P3 V3 শেষ পর্যন্ত যে PN VN, এইখান থেকে হচ্ছে ম্যাথ আসে। এবং এইখানে কেমন অঙ্ক আসতে পারে দেখা একটুখানি। এখানে দুটো পাত্র দিয়ে দেবে, এইটা হচ্ছে 1 নাম্বার পাত্র, এইটা হচ্ছে 2 নাম্বার পাত্র। এই পাত্রের চাপ দিবে, আয়তন দিবে, এই পাত্রের চাপ দিবে, আয়তন দিবে। এবার বলবে তৃতীয় একটা পাত্রে 1 ও 2 নাম্বার পাত্রের গ্যাসকে মিশ্রিত করলে ওই পাত্রে চূড়ান্ত চাপ বের করো। অর্থাৎ 1 আর 2 নাম্বার পাত্র মিশ্রিত করলে 3 নাম্বার পাত্রের চাপ কত হবে এটা বের করতে বলবে। তাহলে 3 নাম্বার পাত্রের আয়তন যদি আমার দেয়া থাকে ওইটা হচ্ছে ভি, আর যদি আমার 3 নাম্বার পাত্রের আয়তন না দেয়া থাকে তাহলে 1 আর 2 এর আয়তন যোগ করবা, অর্থাৎ V1 প্লাস V2 যোগ করবা। করে যা আসবে ওটাই হবে হচ্ছে তার মোট আয়তন। তুমি এইভাবে মোট আয়তন পেয়ে গেলে P1 V1 P2 V2 দেয়া আছে, এখান থেকে মোট চাপ P বের করে ফেলতে পারবা। এই মোট চাপ P এটাই হচ্ছে গ্যাস পাত্রের মোট চাপ। আর এই P1 P2 PN এগুলো হচ্ছে ওই গ্যাসের বা ওই উপাদান গ্যাসের আংশিক চাপ। আর V1 V2 VN এগুলো হচ্ছে ওই গ্যাসের আয়তন। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে ডাল্টনের আংশিক চাপের সূত্র। এরপরে আসি, এরপরে এইটা ব্যাখ্যামূলক, এটা ঘ নাম্বারে ইদানিং বেশি আসতেছে। আগে কিন্তু খুব একটা এটা আসতো না, ইদানিং এইটা বেশি পাওয়া যাচ্ছে। এখানে বলছে কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ আচরণ করে।
অর্থাৎ কিভাবে তুমি বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাস সূত্র বানাবা তার ব্যাখ্যা দিতে বলছে। এখন তোমরা তো জানো যে উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে বাস্তব গ্যাস আদর্শ আচরণ করে। এখন কথা হচ্ছে ভাই কেন? এখন বলো তো, বাস্তব গ্যাস সূত্র কি? পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি, তাই না? এইটা হচ্ছে আমাদের বাস্তব গ্যাস সূত্র। আর আদর্শ গ্যাস সূত্র কী ছিল? পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে এখন দেখো তো, ডান পক্ষ কিন্তু একই, এনআরটি মিল আছে, কিন্তু আদর্শ গ্যাস সূত্রের বাম পক্ষে আছে পিভি আর বাস্তব গ্যাস সূত্রের বাম পক্ষে আছে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার আর ভি মাইনাস এন বি। এখন যদি কোনোভাবে আমরা এইখান থেকে এই মানটা শূন্য করতে পারি এবং এই মানটা শূন্য করতে পারি, তাহলে কিন্তু পিভি ইকুয়াল টু এনআরটি পেয়ে যাব। এখন ভাবো তো, এই মানটা শূন্য করতে হলে কি করতে হবে? এই যে নিচে যে ভিটা আছে, যদি এই মানটা অনেক বেশি হয়, তাহলে উপরে ছোট একটা মানকে অনেক বেশি মান দিয়ে ভাগ করলে ফলাফল হবে হচ্ছে শূন্য। অর্থাৎ আয়তনটা বাড়াইতে হবে। আয়তনটা বাড়াইতে পারলে নিচের মানটা অনেক বড় হবে, এর ফলে মোট মানটা হয়ে যাবে প্রায় শূন্য। আবার যদি এই ভি এর মানটা খুব বেশি হয়, সেখান থেকে এন বি সামান্য একটু বাদ দিলে আলটিমেটলি যায় আসে না কিছু। অর্থাৎ মনে করো তুমি 1 কোটিতে 1 টাকা বাদ দিচ্ছ, বলো আলটিমেটলি কি খুব বেশি পরিবর্তন হয়েছে? না। তেমনভাবে আয়তনের মান খুব বেশি হলে, ভি এর মান খুব বেশি হলে, তোমার এখানে এন বির মান যাই হোক না কেন, মোটামুটি কোনো রকম কোনো এফেক্ট নেই। এই সবটুকু মিলাই ফলাফল ভি থাকবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, যদি আমাদের আয়তনের মান বেশি হয়, আয়তন বৃদ্ধি করা যায়, তাহলে কিন্তু পিভি ইকুয়াল টু এনআরটি পাওয়া যাবে। বলে আয়তন বাড়ে কোন ক্ষেত্রে? যদি আমার তাপমাত্রা বাড়ে তখন আয়তন বাড়ে, আর যদি আমাদের চাপ কমে তখন আয়তন বাড়ে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে বাস্তব গ্যাস আদর্শ আচরণ করে। এটা একটু কষ্ট করে এখান থেকে পড়ে ফেলবা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা একটু কষ্ট করে এখান থেকে লিখে নিবা, তাহলে মোটামুটি তোমাদের পরীক্ষা হলে যে আর ভাবা লাগবে না কিভাবে লিখবা। এটা এখন থেকে একটু বোঝাই নিলে পরীক্ষা হলে যে হেল্প পাবা। আচ্ছা, এবার আসছে হচ্ছে আদর্শ গ্যাস এবং বাস্তব যে গ্যাসগুলো আছে এর মধ্যে তুলনা, কম্প্যারিজন। মানে এখান থেকে তুমি আলটিমেটলি হচ্ছে জেড বের করবা। জেড যদি আমাদের জেডের মান 1 হয়, ওইটা হচ্ছে আদর্শ গ্যাস। আর জেডের মান 1 বাদে অন্য যে কোনো কিছু হলে ওইটা হবে হচ্ছে বাস্তব গ্যাস। এখন কথা হচ্ছে ভাই, জেড মানে কি? জেড মানে হচ্ছে পেষণ গুণাঙ্ক। এটা বের করবা কিভাবে? পিভি ইকুয়াল টু এনআরটি। এটা তো আমরা জানি আদর্শ গ্যাস সূত্র। একটু আগে আমরা কি বললাম? আদর্শ গ্যাস সূত্র যেটা হচ্ছে 1, তাহলে এর সাথে একটা 1 গুণ ছিল না? এবং এই যে 1টা, এই 1টাকেই আমরা জেড দিয়ে প্রতিস্থাপন করতে পারি। জেড দিয়ে প্রতিস্থাপন করলে সেখানে আমরা এখান থেকে পাবো পিভি ইকুয়াল টু এনআরটি ইন্টু জেড। তাহলে জেড ইকুয়াল টু হচ্ছে পিভি বাই এনআরটি। জেড সমান পিভি বাই এনআরটি। এইভাবে আমরা যে কয়টা গ্যাস দেওয়া থাকবে প্রত্যেকের জন্য পেষণ গুণাঙ্ক জেড বের করব। জেডের মান 1 আসলে আদর্শ গ্যাস, 1 না আসলে ওইটা বাস্তব গ্যাস। আচ্ছা, এরপরে আসি অ্যাসিড ক্ষার তত্ত্ব। এবং আমাদের যে অ্যাসিড ক্ষার তত্ত্ব আছে, অ্যাসিড ক্ষার তত্ত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আমাদের লুইসের তত্ত্ব। অ্যাসিড ক্ষার তত্ত্ব আছে মোট 3টা। কী কী আছে? আর্হেনিয়াস তত্ত্ব, ব্রুনস্টেড লাউরি তত্ত্ব আর লুইসের তত্ত্ব। এবং এইখান থেকে বেশি আসে হচ্ছে বিজ্ঞানী লুইসের তত্ত্ব। বলো বিজ্ঞানী লুইস কী বলছে? বিজ্ঞানী লুইসের মতে যে সকল মৌল বা যে সকল যৌগ ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে অ্যাসিড, আর যারা ইলেকট্রন দান করে তারা হচ্ছে ক্ষার। তোমরা এইভাবে দেখবা কার অষ্টক পূর্ণ আছে আর কার অষ্টক পূর্ণ নেই। যার অষ্টক পূর্ণ আছে সে ইলেকট্রন গ্রহণ করবে, এর ফলে ওইটা হচ্ছে তোমার অ্যাসিড। যার অষ্টক পূর্ণ হয়ে বেশি হয়ে গেছে সে ইলেকট্রন ত্যাগ করবে, মানে অষ্টক সম্প্রসারণ হয়েছে, সে ইলেকট্রন ত্যাগ করবে, এর ফলে ওইটা হচ্ছে ক্ষার। আচ্ছা, এগুলোকে দেখে নিবা, খুবই ইম্পর্ট্যান্ট। এরপরে আসতে পারে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রের ম্যাথ, অর্থাৎ P1V1 বাই T1 ইকুয়াল টু P2V2 বাই T2। এর অঙ্ক আসতে পারে, একটু খেয়াল রাখবা। এরপর গ নাম্বারের জন্য গ্যাসের বেগ, মানে মেইনলি আরএমএস বেগ, এইটা আসতে পারে। আরএমএস বেগের মোট 3টা সূত্র আছে, দেখো। সি সমান √3RT/m, অথবা √3PV/nm, অথবা √3P/ρ। এখন এখানে সি মানে হচ্ছে বেগ, বা এটাকে আমরা অনেকে CRMS দিয়েও প্রকাশ করি, মানে আরএমএস বেগ। আর এর মান এখন মনে রাখবা, আরএমএস বেগ বের করতে হলে সকল মান হবে হচ্ছে এসআইতে। বলো আর এর
মোলার গ্যাস ধ্রুবকের এসআই মান কত? 8.314। তাহলে এখানে সবসময় আর এর মান 8.314। টি তাপমাত্রা অবশ্যই কিসে? কেলভিনে। টি এর মান হবে কেলভিনে। আর এম আণবিক ভর, বলো ভরের এসআই একক কি? কেজি। আণবিক ভর হবে হচ্ছে কেজিতে। এখন আমি বারবার সবাইকেই বলি, তোমরা আরএমএস বেগ বের করতে হলে সবই পারবা, খালি এক জায়গা ভুল হইতে পারে, ওইটা হচ্ছে আণবিক ভর এম বের করতে চাই। বলো, মনে করো বলা আছে নাইট্রোজেনের আরএমএস বেগ বের করো। আমাদের নর্মাল টেন্ডেন্সি কি? নাইট্রোজেন আণবিক ভর 28, আমরা 28 নিয়েই ম্যাথ করে দিই। বলো ঠিক আছে? না, এটা গ্রামে আছে, আণবিক ভর কিসে হবে? কেজিতে। তাহলে এখানে এম হবে 28 গুণ 10⁻³ কেজি। অর্থাৎ তুমি এখানে এম এর মান অবশ্যই বসাবা কেজিতে, এটা কিন্তু খেয়াল রাখবা। আমি জানি এত কিছু বলার পরেও ভুল হবে, তাও একটুখানি খেয়াল রাখবা, যেন পরীক্ষা হলে যে এই সামান্য ভুলের জন্য 3 মার্ক না কেটে যায়। তাহলে মনে রাখবা, যখনই তুমি আরএমএস বেগ বের করতে যাবা, সেখানে অবশ্যই 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 আণবিক ভর হবে হচ্ছে কেজিতে, মাস্ট বি, এটা হবে কেজিতে। এবার আসতে হচ্ছে গ্যাসের শক্তি নির্ণয়। এখন ফিজিক্সের মতো কেমিস্ট্রিতে গ্যাসের শক্তি নিয়ে খুব একটা পেঁচাই না। গ্যাসের শক্তি বললেই E = 3/2 nRT, শেষ। এন মোল সংখ্যা আর 8.314, টি তাপমাত্রা কেলভিনে। এরপরে আছে গ্যাস তরলীকরণের নীতি। ওই যে সন্ধি তাপমাত্রা, সন্ধি চাপ, জুল থমসন ক্রিয়া, এটা একটু এখান থেকে দেখে নিবা। আমি সংক্ষেপে বলি, দেখো কোনো একটা গ্যাসকে লিকুইড করতে হলে, তরল করতে হলে প্রথমে তাপমাত্রা কমাতে হয়। এর তাপমাত্রা কমানো হয় জুল থমসন ক্রিয়ার মাধ্যমে। জুল থমসন প্রক্রিয়া কি? যে প্রক্রিয়াতে কোনো একটা গ্যাসকে হঠাৎ প্রসারিত করা হয়, সেই প্রক্রিয়া হচ্ছে জুল থমসন প্রক্রিয়া। হঠাৎ প্রসারিত করা হলে গ্যাসের তাপমাত্রা কমে যায়, এবং এই প্রক্রিয়ার নামই হলো জুল থমসন প্রক্রিয়া। প্রথমে গ্যাসের তাপমাত্রা কমিয়ে সন্ধি তাপমাত্রার নিচে নিয়ে আসা হয়, এরপর গ্যাসের উপর সন্ধি চাপ প্রয়োগ করা হয়। সন্ধি তাপমাত্রা কি, সন্ধি চাপ কি এখন আর বলবো না, তোমরা একটা এটা বই থেকে দেখে নিবে। ওকে, তাহলে তরলীকরণ করতে হলে প্রথমে তাপমাত্রা জুল থমসন প্রক্রিয়াতে কমিয়ে আনা হয়, তারপর তার উপর সন্ধি চাপ প্রয়োগ করা হয়, তাহলে যে কোনো একটা গ্যাস তরল বা লিকুইডে পরিণত হয়। এরপরে আছে নাইট্রোজেন ফিক্সেশন, খুব একটা ইম্পর্টেন্ট না দেখবা। আর ক্ষয়ের জন্য 2 মার্কের জন্য দেখবা পানির বিওডি, সিওডি, টিডিএস, ক্ষরতা। বিওডি মানে হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, সিওডি কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, আর টিডিএস মানে টোটাল ডিজলভড সলিড। এইগুলো এখান থেকে একটু দেখে নিবা। আর এমসিকিউ এর জন্য, অনলি ফর এমসিকিউ, খাদ্য শৃঙ্খলায় ভারী ধাতুর প্রভাব। ভারী ধাতু কোনটা কোনটা আছে? এখানে আছে হচ্ছে লেড, ক্রোমিয়াম, আর্সেনিক, তারপরে হচ্ছে তোমার লেড, ক্রোমিয়াম, আর্সেনিক। আরেকটা আছে, সেটা হচ্ছে তোমার আচ্ছা, এগুলো দেখে নেবে একটু। এই যে কয়টা ভারী ধাতুর নাম দেওয়া আছে, এগুলো একটু কষ্ট করে এখান থেকে দেখে নেবা। আচ্ছা, এবার তাহলে আমরা আসি হলো জৈব রসায়নে। জৈব রসায়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে রেজোন্যান্স। বেনজিন বলয়ের রেজোন্যান্স। রেজোন্যান্স মানে হচ্ছে অনুরণন, অনুরণন। এবং আমরা জানি তো আমাদের বেনজিন কেমন দেখতে হয়, এমন দেখতে হয় বেনজিন। এবং এই বেনজিনে কিন্তু একান্তর দ্বিবন্ধন থাকে। বেনজিনে যে একান্তর দ্বিবন্ধন থাকে, এগুলো কিন্তু স্থির না, এগুলো কিন্তু চলমান, মানে ঘূর্ণায়মানশীল। এই যেমন এই বলয়ে আমাদের বন্ধনগুলো 1, 3, 5 নাম্বার কার্বনে আছে, কিন্তু তুমি দেখবে একটু পরে এই বন্ধনগুলো 2, 4, 6 নাম্বার কার্বনে চলে আসবে। এটাকেই বলা হয় রেজোন্যান্স। এটা কিভাবে ঘটে, কিভাবে হয়, এটা একটু খেয়াল করবে। এরপরে বলয় সক্রিয়কারীমূলক, বলয় নিষ্ক্রিয়কারীমূলক, এগুলো সম্পর্কে জানবে। এরপরে সিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে বেনজিনের ইলেকট্রোফিলিক বিক্রিয়া। এর মধ্যে আছে মোস্ট ইম্পর্টেন্ট অ্যালকাইলেশন, বা এটাকে বলা হয় ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, নাইট্রেশন, হ্যালোজিনেশন, এগুলো একটু এখান থেকে খেয়াল করবা। তারপরে আসতে হলো ওজনীকরণ বিক্রিয়া, অর্থাৎ যে বিক্রিয়াতে কোনো একটা যৌগের সঙ্গে ওজন যুক্ত হয়, সেই বিক্রিয়াকে বলা হয় ওজনীকরণ বিক্রিয়া। এখন তুমি অ্যালকিনে আর বেনজিনে ওজনীকরণ বিক্রিয়া দেখবা। আমি চেষ্টা করব এর প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল টপিকের উপর 2-5 মিনিটের একটা শর্ট ভিডিও করে দেওয়ার জন্য। এখন যদি পারি আমি গ্রুপে আমি পেজে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবে একটু। এরপরে আছে SN1 SN2 বিক্রিয়া। SN1 অর্থাৎ নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। একাণবিক হলে SN1, দ্বিআণবিক হলে SN2। এই বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট, একটু খেয়াল করবা। এরপরে আছে E1 E2 বিক্রিয়া। ই মানে হচ্ছে এলিমিনেশন, অপসারণ বিক্রিয়া। এই SN1 E1 E2
মানে SN1 SN2 E1 E2 এই সবগুলো বিক্রিয়া ঘটে হচ্ছে অ্যালকাইল হ্যালাইডে, অর্থাৎ তুমি এখানে অ্যালকাইল হ্যালাইডের মধ্যে বিক্রিয়া করবা। এরপরে আছে গ্রিগনাট বিকারক। গ্রিগনাট বিকারক থেকে বেশ কিছু যৌগ উৎপন্ন করা যায়, সেটা এখান থেকে দেখবা। এরপর আছে অ্যালডিহাইড এবং কিটোনের শনাক্তকারী এবং পার্থক্যকারী পরীক্ষা। এখানে মোট 4টা পরীক্ষা আছে: 2,4 DNPH টেস্ট, টলন বিকারক পরীক্ষা, ফেলিং দ্রবণ পরীক্ষা, এগুলো দেখে নিবা। এবার 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের বিক্রিয়া এবং পার্থক্যকারী বিক্রিয়া। এখন এই বিক্রিয়াগুলো খুবই ইম্পর্টেন্ট, একটু চোখ বুলাবা। এরপর মার্কনিকভ নীতি, বিপরীত মার্কনিকভ নীতি বা খারাসের নীতি, কোন যৌগ দেই, কোন যৌগ মানে এবং কি কি উৎপাদ তৈরি হয়, এটা কিন্তু খেয়াল করবা। মার্কনিকভের জন্য একটা পার্সেন্টেজ আছে, 90%, 10%। বিপরীত মার্কনিকভ বা খারাস এর জন্য একটা পার্সেন্টেজ আছে, 99.1% আর 0.9%, এটা একটু খেয়াল করবা। এরপরে আছে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া, ক্যানিজারো বিক্রিয়া। এখান থেকে এমসিকিউ বেশি আসে। নিচের কোন বিক্রিয়কটি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেই, নিচের কোন বিক্রিয়াটি ক্যানিজারো বিক্রিয়া দেই, এই দিয়ে কিন্তু এমসিকিউ আসে। মনে রাখবা যে সকল অ্যালডিহাইড অথবা কিটোনে আলফা হাইড্রোজেন থাকে, আলফা হাইড্রোজেন আছে, ওইটা দিয়ে হচ্ছে অ্যালডল বিক্রিয়া। যে সকল অ্যালডিহাইড বা কিটোনে আলফা হাইড্রোজেন নেই, সেগুলো দেবে হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া। ওকে, এরপরে আছে হ্যালোফর্ম বিক্রিয়া। তাহলে মোটামুটি এই বিক্রিয়াগুলো পড়লেই তোমাদের দ্বিতীয় অধ্যায়ের জন্য হয়ে যাচ্ছে। তাহলে রেজোন্যান্স পড়বা, বলয় সক্রিয়কারী এবং নিষ্ক্রিয়কারীমূলক পড়বা, ইলেকট্রোফিলিক বিক্রিয়া, বেনজিনের অ্যালকাইলেশন, নাইট্রেশন, হ্যালোজিনেশন, এই 3টে পড়বা। ওজনীকরণ বিক্রিয়া, অ্যালকিনে এবং বেনজিনে কী কী উৎপাদ তৈরি হয়, কিভাবে হয়, এখানে একটা অন্তর্বর্তী যৌগ তৈরি হয়, হ্যালোফর্ম মানে অস্থায়ী গ্লাইকোজাল যৌগ, ওইটা একটুখানি দেখবা। SN1 SN2 E1 E2, গ্রিগনাট বিকারক সহ বিক্রিয়া, কিটোন অ্যালডিহাইড শনাক্তকারী বিক্রিয়া, অ্যালকোহলের বিক্রিয়া, মার্কনিকভ, বিপরীত মার্কনিকভ, খারাস, অ্যালডল ঘনীভবন, ক্যানিজারো, হ্যালোফর্ম, এগুলো একটু কষ্ট করে এখান থেকে দেখে যাবা। এবং আমার কাছে মনে হয় তোমরা যদি বিগত 3-4 বছরের শুধুমাত্র বোর্ড সিকিউ সলভ করে যাও জৈব রসায়নের জন্য, অনেকের জৈব রসায়ন পড়া থাকে না, অনেকেই তোমরা ফাঁকিবাজি করে জৈব রসায়ন শেষ করছো, এর জন্য অনেকেরই পড়া নেই। এর জন্য তোমরা বিগত 3-4 বছরের বোর্ড সিকিউ দেখে যাবা। এই বোর্ড সিকিউ দেখলেই আশা করি তোমরা মিনিমাম 1 থেকে 2টা সিকিউ এখান থেকে পেয়ে যাবা। এবং আমার মনে হয় তোমরা 1, 3, 4 অ্যান্সার করতে পারলে কষ্ট করে আর জৈব রসায়ন অ্যান্সার করতে যেও না। 1, 3, 4 ম্যাথ পারলে জৈব রসায়ন লেখা লাগবে না। আর তুমি যদি জৈব রসায়নে পুরো হও তাহলে আমার কিছু বলার নাই, তখন তুমি জৈব রসায়নটা অ্যান্সার করতে পারো, সমস্যা নেই। ওকে, এবার তৃতীয় অধ্যায়ে আসি। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে পরিমাণগত রসায়ন, এবং তৃতীয় অধ্যায়ে কিন্তু টপিক খুবই কম, আমরা চোখ বন্ধ করেই বলে দিতে পারি যেখানে কী কী আসতে পারে। তৃতীয় অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া, আর এরপরে আসে হলো জারণ বিজারণ বিক্রিয়া। অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া আর জারণ বিজারণ বিক্রিয়া। অ্যাসিড ক্ষার যে প্রশমন বিক্রিয়া আছে, অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়াতে সবচেয়ে প্রথমে আসতে পারে অ্যাসিড এবং ক্ষার দ্রবণের পিএইচ নির্ণয়। এরপর অ্যাসিড ও ক্ষার দ্রবণ মিশ্রিত করলে দ্রবণের প্রকৃতি কেমন হবে এবং দ্রবণের পিএইচ কত হবে, এটা এখান থেকে শিখবা। প্রশমন লেখা শিখবা এবং কোন নির্দেশক ব্যবহার করা যাবে, কোনটা ব্যবহার করা যাবে না, এটা এখান থেকে দেখবা। ওকে, এবার আসতে হলো জারণ বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ বিক্রিয়াতে গ নাম্বারে সবচেয়ে বেশি আসে সমতাকরণ বিক্রিয়া, গ নাম্বারে আসে সমতাকরণ। এরপর লোহা শতকরা পরিমাণ নির্ণয়, লোহায় ভেজাল নির্ণয়, আয়োডিমিতি, এটা একটু এখান থেকে খেয়াল করবে। এবার দ্রবণ লঘুকরণ, অর্থাৎ কোনো একটা দ্রবণের ঘনমাত্রা বেশি আছে, এর ঘনমাত্রা কমাবা কীভাবে, এটা এখান থেকে দেখবা। S1V1 = S2V2, এটা হচ্ছে আমাদের সূত্র, এটা দিয়ে করলেই মোটামুটি হয়ে যাচ্ছে। এরপর গ নাম্বারের জন্য দ্রবণের মোল সংখ্যা, ভর, শতকরা পরিমাণ, ppm, ppb, এটা দেখতে হতে পারে। আর লাস্টে 42 নাম্বারের সূত্র, এটা দেখলেই হয়ে যাচ্ছে। তৃতীয় অধ্যায়ে মোটামুটি এইগুলোই সিলেক্টেড টপিক, এইগুলো পড়লে এর বাইরে আশা করি আর কিছু আসবে না। ওকে, এবার 4 অধ্যায়তে আসি। 4 অধ্যায়ের নাম ইলেকট্রোকেমিস্ট্রি বা তড়িৎ রসায়ন। এই অধ্যায়ের টপিকও ভাই খুবই সিলেক্টেড। যেমন একদম প্রথমে আসতে পারে ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের সূত্র, যেটা হচ্ছে W = ZQ, অথবা W = ZIT, অথবা M/NF × Q, অথবা M/NF, তার সঙ্গে হচ্ছে IT। এটা অ্যাপ্লাই করলেই মোটামুটি তুমি এখান থেকে পেরে যাচ্ছ। এবার তড়িৎ প্রবাহের পর দ্রবণের ঘনমাত্রা নির্ণয়, এটা বের করতে বলতে পারে। মানে কোশ্চেন থাকবে হচ্ছে এইভাবে, যে একটা পাত্র আছে, এই পাত্রে 0.5 মোলার
বা যে কোনো একটা ঘনমাত্রার 250 ml বা যে কোনো আয়তনের দ্রবণ রাখা আছে। তুমি এই দ্রবণে 10 অ্যাম্পিয়ার হারে 20 মিনিট কারেন্ট সাপ্লাই করলে, তড়িৎ প্রবাহিত করলে, বলো কারেন্ট সাপ্লাই করলে কি হবে? এই দ্রবণ থেকে ধাতু ইলেকট্রোডে জমা হবে। যখন ধাতু ইলেকট্রোডে জমা হবে তখন দ্রবণের ঘনমাত্রা কিন্তু কমে যাবে। দ্রবণের ঘনমাত্রা কমে কত হবে এটা এখান থেকে বের করবে। এরপরে আসে হচ্ছে কোষ বিভব নির্ণয়, অর্থাৎ একটা গ্যালভানিক কোষ বা যে কোনো একটা কোষ দিয়ে তার কোষ ভোল্টেজ বের করতে বলতে পারি। এবং আমরা জানি কোষ ভোল্টেজ এটা প্রমাণ কোষ ভোল্টেজও হতে পারে, অপ্রমাণ কোষ ভোল্টেজও হতে পারে। যদি প্রমাণ কোষ ভোল্টেজ বলা যায় ই নট সেল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি প্রমাণ কোষ বিভব ই নট সেল। ই নট সেল ইকুয়াল টু ই নট অ্যানোড। ই নট অ্যানোড অর্থাৎ অ্যানোডের কোষ বিভব। বলো অ্যানোডে কোন বিক্রিয়া হয়? জারণ বিক্রিয়া হয়, অক্সিডেশন। তাহলে অ্যানোডের জারণ বিভব প্লাস ই নট অফ ক্যাথোড। এবং ক্যাথোডে কোন বিক্রিয়া হয়? রিডাকশন, বিজারণ বিক্রিয়া হয়। অর্থাৎ অ্যানোডে জারণ বিভব প্লাস ক্যাথোডের বিজারণ বিভব, এই দুইটা যোগ করলে পাওয়া যাবে হচ্ছে প্রমাণ কোষ বিভব। এবং যদি কোষটা অপ্রমাণ অবস্থায় হয়, ভাই অপ্রমাণ অবস্থা কেমনে বুঝবো? যদি আমাদের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস না হয়, চাপের মান 1 atm না হয় এবং দ্রবণের ঘনমাত্রা 1 মোলার না হয়, তখন তাকে বলা হয় অপ্রমাণ অবস্থা। অপ্রমাণ অবস্থায় বের করতে হয় অপ্রমাণ কোষ বিভব, যাকে আমরা প্রকাশ করি হচ্ছে ই সেল দিয়ে। ই সেল ইকুয়াল টু ই নট সেল মাইনাস RT/NF, এর সাথে আছে লন বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা, তার পাওয়ারে তার মোল সংখ্যা, বাই উৎপাদনের ঘনমাত্রা, তার পাওয়ারে তার মোল সংখ্যা। তুমি এই সূত্রে অ্যাপ্লাই করে এখানেতে অপ্রমাণ অবস্থায় কোষ ভোল্টেজ বের করে ফেলতে পারো। তাহলে প্রমাণ কোষ ভোল্টেজ গেল, অপ্রমাণ কোষ ভোল্টেজ গেল। এবং এই যে কোষ ভোল্টেজ, এখানেতে প্রশ্ন এইভাবে আসতে পারে যে কোনো একটা পাত্রে কোনো একটা লবণ রাখা যাবে কি না। যেমন কপার ধাতুর পাত্রে জিঙ্ক সালফেট লবণ রাখা যাবে কি না, বা অ্যালুমিনিয়াম পাত্রে কপার সালফেট লবণ রাখা যাবে কি না। তখন তুমি দেখবা ওই পাত্রের কোষ বিভব প্লাস নাকি মাইনাস। যদি এমন হয় কোনো একটা কোষের কোষ বিভব 0-র চেয়ে বড় মানে প্লাস, তাহলে ওখানে স্বতঃস্ফূর্ত কোষ বিক্রিয়া ঘটতেছে, তাহলে ওই পাত্রে লবণ রাখা যাবে না। আবার যদি এমন হয় কোনো একটা পাত্রের কোষ বিভব মাইনাস, তখন ওখানে স্বতঃস্ফূর্ত কোষ বিক্রিয়া ঘটতেছে না, তখন তুমি ওই পাত্রে লবণ রাখতে পারবা। মানে এক কথাই বললো, যদি কোষ বিভবের মান 0-র চেয়ে বড় হয়, ধনাত্মক কিছু একটা হয়, তখন ওই পাত্রে লবণ রাখা যাবে না। আর যদি এমন হয় যে পাত্রে কোষ বিভবের মান 0-র চেয়ে ছোটো, ঋণাত্মক, তখন ওই পাত্রে লবণ রাখা যাবে। এবং এই সেম প্রশ্ন, কোনো একটা পাত্রে স্বতঃস্ফূর্ত কোষ বিক্রিয়া হবে কিনা। ওই 0-র চেয়ে বড় হলে স্বতঃস্ফূর্ত কোষ বিক্রিয়া হবে, আর কোষ ভোল্টেজের মান 0-র চেয়ে ছোটো হলে স্বতঃস্ফূর্ত কোষ বিক্রিয়া হবে না। আর ঘ নাম্বারের জন্য একটা ব্যাখ্যামূলক প্রশ্ন আসতে পারে, তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং গ্যালভানিক কোষের মধ্যে পার্থক্য। তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং গ্যালভানিক কোষের মধ্যে পার্থক্য, এটা একটু এখান থেকে দেখে নিবা। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ আছে। তাহলে মোটামুটি এইগুলো বললেই আমাদের 4 অধ্যায় শেষ। আমি একবারে বলি, ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণ সূত্র, তড়িৎ প্রবাহের পর ঘনমাত্রা কত, কোষ বিভব বের করা, প্রমাণ অপ্রমাণ, পাত্রে লবণ রাখা যাবে কিনা, স্বতঃস্ফূর্ত কোষ বিক্রিয়া হবে কিনা, এই টাইপের ম্যাথ দেখলেই হচ্ছে। আর থিওরির জন্য পড়বা তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং গ্যালভানিক কোষের মতো পার্থক্য। ওকে, 4 অধ্যায় শেষ। এবার চলে আসি আমরা পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে অর্থনৈতিক রসায়ন, এবং এখান থেকে একটা সিকিউ আসতে পারে। তাহলে অর্থনৈতিক রসায়ন যে পড়বা, এখান থেকে আসতে হচ্ছে 1 নম্বরে অ্যামোনিয়া উৎপাদন। তুমি কিভাবে অ্যামোনিয়া তৈরি করবা এটা এখান থেকে পড়বা। কাগজ উৎপাদন, পোর্টল্যান্ড সিমেন্ট তৈরি, চামড়া ট্যানিং, কাঁচ, সিরামিক তৈরির মূলনীতি, এগুলো এখান থেকে দেখবা। এরপরে আসতে হলো ইটিপি। এগুলো হচ্ছে মেইনলি বর্জ্য ব্যবস্থাপনার অংশ। ইটিপি মানে হচ্ছে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, মানে এটা তরল বর্জ্য প্রশোধনের একটা পদ্ধতি, এটা এখান থেকে দেখবা। রিসাইকেলিংয়ের গুরুত্ব, অ্যালুমিনিয়াম, ফেরাস, কপার এগুলো রিসাইকেলিং করা যায়,
মানে পুনর্ব্যবহার করা যায়। যেমন মনে করো একটা জাহাজ নষ্ট হয়ে গেছে, জং ধরে গেছে, তুমি ওই জাহাজটাকে আর একবার ব্যবহার করতে চাচ্ছ, তখন ওই লোহাগুলোকে তুমি পুনরায় আবার গলিয়ে ব্যবহার করতে পারো। এটা হচ্ছে রিসাইকেলিং। এটা এখান থেকে দেখবা। ন্যানো পার্টিকুলার গুরুত্ব বইতে আছে, এখান থেকে দেখে নিবা। আর এমসিকিউ এর জন্য পড়বা হচ্ছে প্রাকৃতিক গ্যাস এবং কয়লা। প্রাকৃতিক গ্যাস কোথায় কোথায় ব্যবহার করা হয়, এর বিভিন্ন রকম যে গ্যাস পাওয়া যায়, এলপিজি, সিএনজি, এর মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ। কয়লার মধ্যে পড়বা কোন কয়লা ভালো কোন কয়লা খারাপ, অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, এই টাইপের যে কয়লাগুলো আছে এর মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ, এটা একটুখানি খেয়াল করবা। এগুলো করলেই মোটামুটি তোমাদের পঞ্চম অধ্যায় হয়ে যাচ্ছে। আমি আবার একটুখানি বলি পঞ্চম অধ্যায়েরগুলা: অ্যামোনিয়া উৎপাদন, কাগজ উৎপাদন, পোর্টল্যান্ড সিমেন্ট তৈরি, চামড়া ট্যানিং, কাঁচ সিরামিক তৈরির মূলনীতি, ইটিপি, রিসাইকেলিংয়ের গুরুত্ব, ন্যানো পার্টিকুলার গুরুত্ব, প্রাকৃতিক গ্যাস ও কয়লা ফর এমসিকিউ। তাহলে এইগুলো পড়লেই মোটামুটি তোমাদের সিকিউয়ের পার্টটা হয়ে যাচ্ছে, এবং কিছু এমসিকিউ তো বললাম। এখন কথা হচ্ছে ভাই আমি পরীক্ষাতে কোন কোন অধ্যায়েতে অ্যান্সার করব এবং কোন কোন অধ্যায়ে আমার অ্যান্সার করা উচিত। এখন দেখো আমাদের যে প্রথম অধ্যায় হচ্ছে আমাদের এই যে প্রথম অধ্যায় থেকে আমাদের 2টা সিকিউ আসবে, মানে আসতে পারে আর কি। জৈব রসায়ন, এখান থেকে আমাদের 2টা অথবা 3টা সিকিউ আসতে পারে। তৃতীয় অধ্যায় থেকে আমাদের 2টা সিকিউ আসতে পারে। 4 অধ্যায় থেকে আমাদের 1টা সিকিউ আসতে পারে। আর 5 অধ্যায় থেকে আমাদের 1টা সিকিউ আসতে পারে। তাহলে এখান থেকে বললাম 1 থেকে 2টা, 2 থেকে 2 বা 3টা, মানে 4 থেকে 5টা হয়ে গেল। 3 থেকে 2টা, মানে 6 থেকে 7টা, 4 থেকে 1টা, 7 থেকে 8টা, আর 5 থেকে 1টা। 5এরতে প্রশ্ন হলে জৈব রসায়নের তো 2টো প্রশ্ন আসবে, আর 5এরতে প্রশ্ন না হলে জৈব রসায়ন থেকে 3টা প্রশ্ন আসবে। এমন মনে করে তোমরা এগোইতে পারো। এখন আমার কাছে মনে হয় তোমাদের 1, 3, 4 এইখান থেকে যে মিনিমাম 5টা প্রশ্ন আসবে, এইটা অবশ্যই তোমাদের অ্যান্সার করা উচিত। কারণ 1, 3, 4 থেকে বেসিক্যালি আমাদের গাণিতিক সমস্যা আছে। গাণিতিক সমস্যাগুলো কিন্তু সহজ। আমার কাছে পার্সোনালি মনে হয় গাণিতিক সমস্যা খুবই সহজ। তুমি চাইলেই এগুলো 5টা করেই ফুল মার্ক পাইতে পারো। এরপরে মনে করো কেউ চাইলে জৈব রসায়নেরতে 1টা হাতে রাখতে পারো। বাই চান্স এরতে একটা কোশ্চেন তোমার কমন পড়িনি, পারতেছো না, তখন জৈব রসায়নেরতে 1টা সিকিউ দেখে নিতে পারো। ওকে, আর যারা জৈব রসায়ন ভালো পারো তাদের জন্য কিছু বলার নেই, তোমরা এখান থেকে 2টা 3টা যা ইচ্ছা অ্যান্সার করতে পারো। তাহলে এই ছিল আজকের মতো আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপার সাজেশন। তোমরা এগুলো খুব ভালো করে পড়ে যাও। আশা করি এইগুলো ভালো করে পড়ে গেলে এর বাইরে কোনো কিছু আসবে না। আমি এই পিডিএফটার লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা এটা নামাই নিতে পারবা, সমস্যা নেই। আচ্ছা ভাইয়ারা, আপুরা, বেস্ট অফ লাক। দেখা হবে পরের কোনো ভিডিওতে, এবং তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের এই পরীক্ষা এবং পরীক্ষার পর অ্যাডমিশনের জন্য এখানে বেশ কিছু ভিডিও আসবে ইনশাআল্লাহ। বাই বাই।